যত বড় মুখ নয় তত বড় কথা, তরল কঠিন, তরল পানি জমে কঠিন বরফে পরিণত হয়েছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব বাগধারা। প্রত্যেকটি ভাষার একটি বিশেষ উপাদান আছে, বিশেষ কিছু বাক্যাংশ আছে বা শব্দ আছে যেগুলো বিশেষ বিশেষ অর্থে প্রযুক্ত হয়, যেগুলোর কোনো আক্ষরিক অর্থ কিন্তু নাই, সেগুলোকে বিশেষ অর্থে প্রযুক্ত হয়, সেগুলোকে বলা হচ্ছে বাগধারা। আমরা একটু দেখে নিই। বাগধারা আসলে একটি ভাষার খুব আলংকারিক উপাদান বলা যেতে পারে। বাক্যটি লক্ষ্য করো, করোনার কালে ব্যবসা করে অনেকে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। এই যে আমাদের যে বর্তমান যে সিচুয়েশন চলছে, সেই সময় ব্যবসা করে অনেকেই আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো এখন আমি একটু লাল করে দিয়েছি, আঙুল ফুলে কলা গাছ। কারো সত্যি সত্যি কারো আঙুল ফুলে কলা গাছের মতো কিন্তু হবে না, এটা একটা বিশেষ অর্থে প্রযুক্ত হয়েছে। তাহলে আঙুল ফুলে কলা গাছ হওয়া কথাটি দিয়ে একটা ইঙ্গিত করা হয়েছে, বিশেষ একটা দিকের প্রতি কিন্তু একটা ইঙ্গিত করা হচ্ছে, বা একটা দিককে বোঝানোর জন্য কিন্তু শব্দ যুগল এই বাক্যাংশকে প্রয়োগ করা হচ্ছে। কি হচ্ছে, হঠাৎ বড়লোক হওয়া বা প্রায় রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাওয়া। অনেকেই রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেছে। তো এখন সেই বিষয়টাকে বোঝানোর জন্য কিন্তু বলা হচ্ছে আঙুল ফুলে কলা গাছ হওয়া। তো এই আঙুল ফুলে কলা গাছ, এটা হচ্ছে একটা বাগধারা। বাগধারা কাকে বলে আমরা একটু এখানে দেখে নিই। ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ থাকে যা সাধারণ অর্থের বাইরেও বিশিষ্ট অর্থ, আমি এখানে একটু আন্ডারলাইন করে দিচ্ছি, বিশিষ্ট বা বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। এই সব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বাগবিধি বলে। বাগধারা এক ধরনের বিশেষ প্রকাশ ভঙ্গি। তাহলে কি হচ্ছে, বিশিষ্ট অর্থ প্রকাশ করতে হবে, বিশেষ অর্থ প্রকাশ করতে হবে। সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেটা আসলে বাগধারা হবে না। শিক্ষার্থীরা, বাগধারা আসলে কি, এটা আমাদের ভাষায় এটার অবস্থান কেমন সে সম্পর্কে একটু ছোট্ট ধারণা। বাগধারা বাংলা ভাষার বিশিষ্ট সম্পদ। প্রত্যেক ভাষারই বাগধারা থাকবে এবং সেটা ভাষা বিশেষে একটা বিশেষ একটা সম্পদ। কিন্তু বাগধারার মাধ্যমে বক্তার মনের গভীর ভাবকে অল্প কথায় সুন্দরভাবে প্রকাশ করা যায়। যে উদাহরণটি আমরা দেখেছি যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তো আমরা এটাকে যদি বলতে যাই যে সে এই ব্যবসা করেছে, একটা বিশেষ ব্যবসার কথা বললাম, এই ব্যবসা করেছে, সে মাস্কের ব্যবসা করেছে, সে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবসা করেছে, করে সে হয়তো রাতারাতি প্রচুর পয়সা রোজগার করেছে। তো সে এত কিছু না বলে আমরা বললাম যে ব্যবসা করে তার আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাহলে কিন্তু সে বোঝানো যাচ্ছে যে আসলে তার অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হয়েছে সেটা কেমন ছিল। বাগধারা ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে। একটা ভাষার যে আহ শক্তি, সেটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এই বাগধারা। এবং ব্যঞ্জনাময়, তাৎপর্যপূর্ণ, এটাকে খুব যথোপযুক্ত ভাবে প্রয়োগ করতে পারলে এটা সত্যি একটা ব্যঞ্জনার সৃষ্টি করে। তাই সব ভাষাতেই বাগধারার বিশেষ প্রয়োগ লক্ষ্য করা যায়। বাগধারার কিছু নমুনা আমরা এবার একটু দেখে নিব। অকাল কুষ্মাণ্ড, অপদার্থ, বোকাশোকা, তাদেরকে আসলে আমরা অপদার্থ বলি। অকাল কুষ্মাণ্ড ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না, বাক্যেও প্রয়োগ করে দেখানো হচ্ছে। ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য, এত বড় চাকরি পেয়েও ধরে রাখতে পারলে না, তোমার মতো ইঁদুর কপালে আর কে আছে। মানে কি, তার কপালটাই খারাপ। একটা চাকরি পেয়েছিল, খুব ভালো একটা চাকরি পেয়েছিল, এবং কোনো না কোনো কারণেই হয়তো সে চাকরিটা তার আজকে চলে গেছে। খিচুড়ি পাকানো, জটিল করা, কি হচ্ছে, যা বলবে সহজ করে বলো, অযথা খিচুড়ি পাকিও না। মানে কি, সহজ বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করা, সেটার মধ্যে কোনো জটিলতা সৃষ্টি না করা। চোখে সাঁতার পানি, অতিরিক্ত মায়া কান্না। কি বলছে, ব্যাঙের শোকে সাপের চোখে দেখি সাঁতার পানি। অতিরিক্ত মায়া কান্না, আসলে এটার মধ্যে একটা মিথ্যা, একটা ভণ্ডামি, একটা শঠতা লুকিয়ে আছে। ঝাঁকের কই, দলভুক্ত, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী কিন্তু স্বার্থের বেলায় সবাই এক ঝাঁকের কই। অর্থাৎ কি, বিভিন্ন মতাবলম্বী হলো যখন স্বার্থের বিষয় আসে তখন কিন্তু আসলে আমরা দেখি যে সবাই একই জায়গাতে চলে আসে। টাকার গরম, অর্থের অহংকার। কি বলছে, টাকার গরমে মোহনের পা মাটিতে পড়ে না। এটা আমরা কিন্তু এটা অহরহ এই শব্দটা ব্যবহার করে থাকি। যদি আমরা দেখি যে আমাদের পরিপার্শ্বে আশেপাশে কেউ আছে যে হঠাৎ করেই ওই যে করোনার কালে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তো তাদের কি হচ্ছে, তাদের কিন্তু এই টাকার গরমটা অনেক বেশি থাকে। অর্থাৎ অর্থের অহংকার, হঠাৎ করে তারা প্রচুর টাকা কামিয়েছে, প্রচুর টাকা রোজগার করেছে, তো যার ফলে কি তাদের অহংকারে পা মাটিতে পড়ে না। তামার বিষ, অর্থের কুপ্রভাব। ঠিক আগেরটার সাথে এটার আরেকটু রিলেশনও আছে, এটার আবার একটা কুপ্রভাবও আছে।
মেধাবী ছেলেকে তামার বিশ্বে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। তার মানে কি, কারো যদি প্রচুর অর্থ হয় এবং সেই অর্থটাকে সে যদি যথোপযুক্তভাবে ব্যবহার করতে, খরচ করতে না পারে, তাহলে কিন্তু তার এই অবস্থাটা হয়ে থাকে। দুধে ভাতে থাকা, সুখে থাকা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভারতচন্দ্রের একটা লাইন, বিখ্যাত একটা লাইন, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাছের মায়ের পুত্র শোক, মিথ্যা শোক। গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্র শোকের মতো। আমরা জানি যে জলাশয়ে অনেক সময় মা মাছ তার বাচ্চাগুলোকে কিন্তু অনেক সময় খেয়ে ফেলে। তো যার ফলে কি হচ্ছে, যে আসলে তাদের কাছে এই যে শোক পালন, পুত্রের জন্য শোক পালন, এটা কিন্তু আসলে একটা মিথ্যা, একটা ভণ্ডামি। তো সেই কথাটাই বলছে, গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্র শোকের মতোই। আমরা এই যে দুটো টপিক নিয়ে আলোচনা করলাম, এই দুটো টপিক থেকেই আমরা কয়েকটা নমুনা প্রশ্ন এবার আমরা একটু দেখব, যে পশ্চাৎ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পশ্চাৎ শব্দের বিপরীতার্থক শব্দ অপশন দিয়েছি, পেছন, অগ্র, অগ্রজ, আগুয়ান। তাহলে আমরা একটু দেখে নিই। উত্তর হচ্ছে অগ্র। অগ্র, পশ্চাৎ। আরোহণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিসর্জন, অবরোহণ, সংস্রবণ, নির্গমন। সঠিক উত্তরটি হচ্ছে অবরোহণ। শিক্ষার্থীরা, আরো কিছু প্রশ্ন দেখব আমরা। ঐশ্বর্য শব্দের বিপরীতার্থক শব্দ কি? ঈশ্বর, গরিবিয়ানা, দরিদ্র, দারিদ্র। এখানে সঠিক উত্তর হচ্ছে দারিদ্র। নিরীহ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সবল, ধ্বংস, সরল, দুর্দান্ত। তাহলে নিরীহ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে দুর্দান্ত। সংকোচন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রসারণ, সিঞ্চন, অপসারণ, বিস্মরণ। সঠিক উত্তর হচ্ছে প্রসারণ। অকাল কুষ্মাণ্ড কি অর্থে ব্যবহৃত হয়? তোষামুদে, মন্দভাগ্য, অপদার্থ, সহজলভ্য। আমরা কিন্তু এটা দেখে এসেছি, অকাল কুষ্মাণ্ড হচ্ছে অপদার্থ অর্থে। শিক্ষার্থীরা, অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি? গলা ধাক্কা, বিশাল, অপদার্থ, দুর্লভ বস্তু। আমরা যারা বাগধারা নিয়ে কাজ করেছি বা পড়েছি, তারা কিন্তু আমরা জানি যে অর্ধচন্দ্র শব্দের অর্থ হচ্ছে গলা ধাক্কা। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য অর্থ, অপদার্থ, মন্দভাগ্য, মিথ্যা শোক। ইঁদুর কপালে হচ্ছে মন্দভাগ্য। আরো দুটি প্রশ্ন আমরা দেখব। সহজলভ্য অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে? নারীর টান, তামার বিষ, কাপুরে বাবু, উজানের কই। উজানের কই। 10 নম্বর প্রশ্ন, টনক নড়া বাগধারাটির অর্থ কি? হারিয়ে যাওয়া, চেতনা হওয়া, সংস্রব রাখা, ফাঁকি দেওয়া। টনক নড়া হচ্ছে চেতনা হওয়া, কোনো বিষয়ে তার টনক নড়েছে, তার মানে কি সে বিষয়টি সম্পর্কে হয়তো অবগত ছিল না, সেই বিষয়টি সম্পর্কে সে এখন অবগত হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটু ছোট্ট বাড়ির কাজ থাকছে। তোমরা এই সময়ে বাড়িতে আছো, বাড়িতে বসে এই কাজটুকু করে রাখবে। অধম উত্তম, খ্যাতি অখ্যাতি, জন্ম মৃত্যু, ধ্বংস সৃষ্টি ও ছোট বড়, এই বিপরীতার্থক শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবে। আর বাগধারা সহ বাক্য রচনা করবে, অর্থ সহ বাক্য রচনা করবে। আমরা গেছি করা, টাকার গরম, পালের গোদা, দুধে ভাতে থাকা, হজবরলা। তো শিক্ষার্থীরা, এই বাড়ির কাজটুকু তোমরা আশা করি সবাই সুন্দরভাবে করবে, এবং আজকের এই ক্লাসটি নিশ্চয়ই তোমাদের কাছে উপভোগ্য হয়েছে। তোমরা নিশ্চয়ই ক্লাসটি বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে বস্তুর ওপর তাপের প্রভাব এই অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখার চেষ্টা করব তাপ এবং তাপমাত্রা। এরপরে আমরা কথা বলার চেষ্টা করব অভ্যন্তরীণ শক্তি। এরপরে আমরা কথা বলবো তাপমাত্রিক ধর্ম নিয়ে। তারপরে আমরা দেখার চেষ্টা করব তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে। প্রথমেই বলতে চাচ্ছি তাপ নামের যে বিষয়টা আছে এটা নিয়ে। একদম সভ্যতার আদি লগ্ন থেকে আমরা সবাই জানি সভ্যতা কখন থেকে শুরু হয়েছে। মানুষ যখন চাকা ঘোরাতে শিখেছে, মানুষ যখন মাংস ঝলসিয়ে খেতে শিখেছে, সেই সময় থেকে। আর সেই সময় থেকেই তাপ নামের যে শক্তিটা, এইটা নিয়ে আলোচনা করা হয়। তো তাপ তাহলে কি? তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। এখন যেহেতু অনেক আগে থেকে এটা নিয়ে আলোচনা হয়, তাহলে এটার একক নিয়ে কথা বলা উচিত। এটার আন্তর্জাতিক একক হচ্ছে জুল, আর যে এককটা আমাদের প্রচলিত তা হচ্ছে ক্যালোরি। জুল এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম যে 1 ক্যালোরি এইটা সমান 4.2 জুল। এই সম্পর্কটা আমাদের মনে রাখা প্রয়োজন। আমরা একটু কথা বলতে চাচ্ছি তাপমাত্রা নিয়ে। তো তাপমাত্রা নিয়ে কথা শুরু করার আগেই একটা ঘটনা দেখে আসব। মনে করছি এরকম একটা উঁচু জায়গা, আর এই উঁচু জায়গায় একটা পাত্র আছে যেখানে 1 লিটার পানি আছে। আর এরকম ভাবে বেশ খানিকটা একটু নিচু জায়গা, এখানে একটা পাত্র আছে যেখানে আছে 100 লিটার পানির একটা পাত্র। আমরা এই দুইটা পাত্রকে একটু সংযুক্ত করে দিলাম। যদি সংযুক্ত করে দেই তাহলে পানি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? নিশ্চয়ই এই দিক থেকে এই দিকে। তাহলে এই যে পানির প্রবাহ, এটা পানির পরিমাণের উপর নির্ভর করেনি, এটা নির্ভর করেছে কার উপর? উচ্চতার পার্থক্যের উপর। তাহলে পানি উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে প্রবাহিত হয়। তাপ একই রকম। তাপ কখনোই তাপের পরিমাণের উপর তার প্রবাহ নির্ধারণ করে না। তাই তাপের প্রবাহ নির্ধারণ করে তাপমাত্রা নামের একটা ব্যাপার। সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। তাহলে তাপমাত্রা হচ্ছে এক প্রকার তাপীয় অবস্থা, যা তাপীয় সংস্পর্শে থাকা একাধিক বস্তুর মধ্যে তাপ প্রবাহের দিক নির্ধারণ করে। এবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি আমার দৈর্ঘ্য মাপতে চাই তাহলে আমি কি করব? মিটার স্কেল দিয়ে আমার দৈর্ঘ্য মেপে নিব। তাহলে তাপমাত্রা যদি মাপতে চাই তাহলে এটা কি করতে হবে? আমরা কখনো থার্মোমিটারে দেখেছি, পারদ থার্মোমিটারে পারদের উচ্চতা মেপেছি, আবার রোধ থার্মোমিটারে রোধ দিয়ে এটাকে মেপেছি। তাহলে অ্যাকচুয়ালি তাপমাত্রা মাপার সময় আমি মাপি কি? তাই তাপমাত্রা হচ্ছে যে পরিমাপটা নির্দেশ করে সেটা হচ্ছে পদার্থের কণাসমূহের কম্পনের পরিমাপ। তাই তাপমাত্রার পরিমাপ মূলত পদার্থের কণাসমূহের কম্পনের পরিমাপ। তো এই তাপমাত্রারও আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন, আর এটার যে প্রচলিত একক আছে সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট। এবার আমরা কথা বলবো অভ্যন্তরীণ শক্তি নিয়ে। অভ্যন্তরীণ শক্তি বুঝতেই পারছি যে এটা কোনো একটা পদার্থের ভেতরে থাকা শক্তি। আমরা যদি একটু পেছনের দিকে যাই বিগ ব্যাং থিওরিতে, তাহলে একটা মহাবিস্ফোরণ ঘটেছিল। তাহলে মহাবিস্ফোরণ থেকে পৃথিবী নামের একটা ছোট্ট কণা একটা বেগ নিয়ে সরে এসেছিল। তার মানে ইনহেরিটেন্টলি বা সহজাতভাবে এই যে পৃথিবী নামের একটা কণা, এটা একটা শক্তি পেয়েছে। তো এরকম একটা পদার্থ সহজাতভাবে যে শক্তিটা পেয়ে থাকে, এইটাকে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর এইটা পদার্থের যে কণাগুলো আছে, এই কণাগুলোর বিভব শক্তি আর গতি শক্তির সমন্বয়ে গঠিত হয়। তাহলে যখনই কোনো বস্তুতে তাপ দেওয়া হয়, এর তাপমাত্রা বাড়ে। কারণটা কি? যখনই বস্তুতে তাপ দিচ্ছি, তাপ এক প্রকার শক্তি, এই শক্তি যে পদার্থের কণাগুলোর গতি শক্তিকে বাড়াচ্ছে। যখনই গতি শক্তি বেড়ে যাচ্ছে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি কিছুটা বাড়ছে, তখনই আমরা বুঝতে পারছি যে তার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কেননা তাপমাত্রার পরিমাপ হচ্ছে পদার্থের কণাসমূহের কম্পনের পরিমাপ। এই পর্যায়ে আমরা কথা বলবো তাপমাত্রিক ধর্ম নিয়ে। তাহলে থার্মোমিটারে আমরা কি দেখেছি? পারদ কতটুকু উঠলো সেইটা দেখে আমরা বুঝি যে তাপমাত্রা বেশি নাকি কম। তো যে ধর্মগুলোকে ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে তাপমাত্রিক ধর্ম। যেমন পারদ থার্মোমিটারে আমরা কি ব্যবহার করেছি? পারদের উচ্চতাকে তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহার করেছি। এখন এই যে তাপমাত্রিক ধর্ম, এটার একটা সম্পর্ক দেখার চেষ্টা করব। তাপমাত্রিক ধর্ম তাপমাত্রার পরিবর্তনের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। সমানুপাতিক মানে কি? তাদের অনুপাত সব সময় একটা ধ্রুবক থাকবে। তাহলে এইটা যদি আমাদের তাপমাত্রিক ধর্মের পরিবর্তন হয় আর এইটা যদি তাপমাত্রার পরিবর্তন হয়, এই দুইটার অনুপাত সব সময় একটা ধ্রুবক হবে। এই ব্যাপারটা আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এই পর্যায়ে কথা বলার চেষ্টা করব কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রার জন্য বিভিন্ন স্কেলে তার পাঠের সম্পর্ক কেমন হবে একটু বোঝানোর জন্য বলার চেষ্টা করছি। মনে করছি এই স্টিকটার লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি মিটার স্কেলে পরিমাপ করি তাহলে এটা কত হবে? 0.12 মিটার। রিডিং চেঞ্জ হয়েছে, পাঠ পরিবর্তিত হয়েছে, সাংখ্যিক মান পরিবর্তিত হয়েছে, কিন্তু এটার দৈর্ঘ্য কি কোনো পরিবর্তন এসেছে? তাহলে একই দৈর্ঘ্য বিভিন্ন স্কেলে বিভিন্ন রকম পাঠ দেয়। তাহলে একই তাপমাত্রা বিভিন্ন স্কেলে বিভিন্ন রকম পাঠ দিবে, এটাই স্বাভাবিক। আর আমরা সেই জিনিসটাই এখন পড়ার চেষ্টা করতে চাচ্ছি। তাহলে আমরা এরকম একটা তাপমাত্রার স্কেলের কথা বলছি, আর এখানে প্রচলিত তিনটা স্কেল, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটা স্কেল নিয়ে কথা বলছি। তাহলে তাপমাত্রার যে স্কেল, এই স্কেলে আমি খুবই পরিচিত দুইটা তাপমাত্রার কথা আগে বলছি। যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেইটাকে আমরা বলছি থিটা আইস। আর একটা পরিচিত তাপমাত্রার কথা বলছি যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হতে শুরু করে, সেইটাকে আমরা বলছি থিটা স্টিম। আর কোনো একটা তাপমাত্রা, যে তাপমাত্রা আমি নির্ণয় করতে চাই, সেই তাপমাত্রাটাকে বলছি থিটা। তাহলে আমি যদি এখন সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রাটা খুঁজি যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, সেটা কত? সেটা অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে যদি বলতাম তাহলে এটা কত হতো? এইটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। যদি কেলভিন স্কেলে বলতাম তাহলে এইটা হতো 273.15 কেলভিন। একই রকম ভাবে আমি যদি যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হতে শুরু করে সেটা নিয়ে কথা বলি, তাহলে সেলসিয়াস স্কেলে সেটা হচ্ছে 100, ফারেনহাইট স্কেলে সেটা হচ্ছে
212, আর কেলভিন স্কেলে সেটা হচ্ছে 373.15। আর যে তাপমাত্রাটা আমি নির্ণয় করতে চাচ্ছি থিটা, এইটা সেলসিয়াস স্কেলে সি, ফারেনহাইট স্কেলে এফ, কেলভিন স্কেলে কে। আমার উদ্দেশ্য হচ্ছে সি, এফ এবং কে এই তিনজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে চাই। এখন আমরা এই যে তাপমাত্রার পরিমাপের কথা বলছি, আমরা তো জানি তাপমাত্রা পরিমাপ করা হয় কোন ধর্মের উপর ভিত্তি করে, তাপমাত্রিক ধর্মের উপর ভিত্তি করে। তাহলে এই যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, সেই তাপমাত্রায় কোনো একটা তাপমাত্রিক ধর্মকে আমি বললাম এক্স আই। যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হতে শুরু করে, সেই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্মকে বললাম এক্স এস। আর যে তাপমাত্রাটা আমি নির্ণয় করতে চাই, সেইখানে যে তাপমাত্রিক ধর্ম, সেটাকে বললাম এক্স। তাহলে একটু আগে আমরা শিখে আসছি যে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন আর তাপমাত্রার পরিবর্তন এটা সমানুপাতিক। তার মানে আমরা যেটা শিখে এসেছি সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন আর তাপমাত্রার পরিবর্তন এরা সমানুপাতিক, অর্থাৎ এদের অনুপাত হবে একটা ধ্রুবক। মনে করছি আর একটি ধ্রুবক। তাহলে এই সম্পর্কটাকে যদি এখন এই স্কেলে ফেলতে চাই, তাহলে কেমন হতে পারে? যে কোনো দুটো তাপমাত্রিক ধর্মের পরিবর্তন নিচ্ছি, মনে করছি এই দুইজনের কথা। তাহলে এই দুইজনের কথা বললে কেমন হবে? এইখানে আমরা বলার চেষ্টা করেছি এক্স মাইনাস এক্স আই। তাহলে এদের সাথে সম্পর্কিত তাপমাত্রা কোনটা? এইটার সাথে সম্পর্কিত তাপমাত্রা হচ্ছে থিটা, আর এইটার সাথে সম্পর্কিত তাপমাত্রা হচ্ছে থিটা আই। এবার আর দুইজনকে নেই। এবার যদি আমি এই দুইজনের কথা বলি, তাহলে এটা কেমন হয়? এক্স এস মাইনাস এক্স আই। একটু দেখার চেষ্টা করছি। এইটার সাথে সম্পর্কিত তাপমাত্রা হচ্ছে থিটা এস, আর এইটার সাথে সম্পর্কিত তাপমাত্রা হচ্ছে থিটা আই। তাহলে এদের অনুপাতটা অবশ্যই সেই একই, কারণ এরা একই অনুপাত বজায় রাখে। যদি তাই হয়, এবার একটু একান্তরকরণ করলে কেমন দাঁড়ায়? তাহলে একটু একান্তরকরণ করছি। এক্স মাইনাস এক্স আই, আর ওইটাকে একটু এইখানে নিয়ে আসলাম, তাহলে এটা হলো এক্স এস মাইনাস এক্স আই। তাহলে একান্তরকরণের জন্য এটা চলে গেল, এটা হচ্ছে থিটা মাইনাস থিটা আই, আর এটা তো এখানে ছিলই, থিটা এস মাইনাস থিটা আই। তাহলে এই অনুপাতটা একটি ধ্রুবক। তাহলে যত তাপমাত্রার স্কেল থাকবে, সকল তাপমাত্রার স্কেলের জন্য এই অনুপাতটা হবে ধ্রুবক। তাহলে এই যে ধ্রুবকের কথা বলছিলাম, তার মানে তাপমাত্রার পার্থক্যের যে অনুপাতের কথা বলছিলাম, এই অনুপাতটা এই যে তিনটা প্রচলিত যে থার্মোমিটার আমাদের কাছে আছে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল, এই তিন স্কেলে কেমন সম্পর্ক তৈরি করে সেটা দেখার চেষ্টা করছি। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এই অনুপাতটা কেমন হবে? এই যে থিটা যেটা বলছিলাম সেলসিয়াসে, সেটা হচ্ছে সি। এই যে থিটা আই বলছিলাম সেলসিয়াসের ক্ষেত্রে, এটা কত? 0, কারণ সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। এই যে থিটা এস বলছিলাম, তার মানে যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হতে শুরু করে, সেটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেলে 100। একই রকম ভাবে এই থিটা আই সেলসিয়াস স্কেলে আমরা দেখতে পাচ্ছি 0। তাহলে এই অনুপাতটা আমার সেলসিয়াস স্কেলের জন্য ছিল এরকম। এটা যেরকম হয়েছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে অনুপাতটা তো তেমনই হবে। তাহলে ফারেনহাইট স্কেলে এই অনুপাতটাকে কিভাবে লেখা যেতে পারে? ফারেনহাইট স্কেলে এই থিটাটাকে বলছি আমরা এফ, থিটা আই যেটা সেটাকে বলছি 32, থিটা এস যেটা সেটাকে আমরা বলছি 212, আর থিটা আই যেটা সেটা তো ছিল 32। একই রকম ভাবে আমরা কেলভিন স্কেলেও বলতে পারি। কেলভিন স্কেলে কি বলতে পারি? কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 373.15 মাইনাস 273.15। এখন একদম স্বাভাবিক হিসাব নিকাশ আমাদেরকে কি বলে? স্বাভাবিক হিসাব নিকাশ বলে যে এইটা হচ্ছে সি ডিভাইডেড বাই 100 is equal to f minus 32 divided by 180 is equal to k minus 273.15 divided by 100। এতটুকুর একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে নেই তো,
ইনফরমেশনটা কি, যে এই যে থিটা আই এবং থিটা এস, অর্থাৎ যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেখান থেকে যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হতে শুরু করে, এই তাপমাত্রার পরিসরে সেলসিয়াস স্কেলে ভাগ সংখ্যা আছে 100টি, ফারেনহাইট স্কেলে আছে 180টি এবং কেলভিন স্কেলে আছে 100টি। এবার পুরো রাশিটাকে যদি আমি 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হয়? এইটাকে তাহলে আমরা পাবো c/5, এইটাকে আমরা পাবো f-32 ডিভাইডেড বাই 9, আর এইটাকে আমরা পাবো k-273.15 ডিভাইডেড বাই 5। তাহলে এই যে সম্পর্কটা দাঁড়ালো, এইটা হচ্ছে একই তাপমাত্রার জন্য, এবং অবশ্যই সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে, সেই তাপমাত্রার জন্য বিভিন্ন স্কেলে তার রূপান্তরের সম্পর্ক। এটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রা বিভিন্ন স্কেলে কোন সম্পর্ক বজায় রাখে। এবার আমরা দেখার চেষ্টা করব যে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন বিভিন্ন স্কেলের মধ্যে কেমন সম্পর্ক তৈরি করে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রার জন্য আমরা দেখে এসেছি যে c/5 ইজ ইকুয়াল টু f-32/9 ইজ ইকুয়াল টু k-273.15 ডিভাইডেড বাই 5। আমরা এখন একটু দেখার চেষ্টা করব এই সেলসিয়াস এবং ফারেনহাইট এদের দুইজনের স্কেলে কোনো একটা তাপমাত্রার পার্থক্য কেমন হয়, সেই পার্থক্যের সম্পর্কটা আমরা দেখার চেষ্টা করছি। তাহলে সেটার জন্য আমরা এখান থেকে বলতেই পারি যে আমি যদি এখন সি সমান বলতে চাই, তাহলে আমি এখানে বলতেই পারবো এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 9 f-32। এটা একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য। তাহলে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি আমাদের কাছে C1 হয়, তাহলে এইটার জন্য করেসপন্ডিং যে ফারেনহাইট তাপমাত্রা সেইটা কত হবে? F1। একই রকম ভাবে কোনো একটা তাপমাত্রা যদি C2 হয়, তাহলে সেইটার জন্য আমার করেসপন্ডিং ফারেনহাইট স্কেলের রিডিংটা কত হবে? F2। এবার যদি আমি এখন এই দুইটার তাপমাত্রার পার্থক্য দেখতে চাই, তার মানে ডেল্টা সি, যেটাকে আমরা বলতে চাচ্ছি C2 মাইনাস C1, যদি আমরা কখনো C1 মাইনাস C2 বলতে চাই কোনো আপত্তি নেই, যদি বলতে চাই তাহলে সেটা কেমন হতে পারে? তাহলে ডেল্টা সি এইটা সমান আমরা বলতে চাচ্ছি 5/9, এটা হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর, তাহলে এইটা হলো F2 মাইনাস 32, যেহেতু মাইনাস করে দিচ্ছি তাহলে এটা মাইনাস F1, আর ওই নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেল, এইটা হচ্ছে 32। তাহলে এখান থেকে বলা যেতেই পারে যে ডেল্টা সি এইটা সমান দাঁড়ালো 5/9, আর ওইখান থেকে আমরা বুঝতেই পারছি নেগেটিভ 32 পজিটিভ 32 ক্যান্সেলড আউট, তাহলে থাকলো হচ্ছে F2 মাইনাস F1, আর F2 মাইনাস F1 কে ডেল্টা F তো বলতেই পারি, তাহলে ডেল্টা সি ডিভাইডেড বাই 5 এইটা সমান আমরা বলতে পারছি ডেল্টা F ডিভাইডেড বাই 9। তাহলে তাপমাত্রার যখন আমরা পার্থক্য চাইবো, তাপমাত্রার পার্থক্যের জন্য আমাদের সম্পর্ক সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে এটা এরকম। প্রশ্ন যখনই আসবে তাপমাত্রা নিয়ে, আমরা সবার আগে খেয়াল করব যেটা কি নির্দিষ্ট তাপমাত্রা। যদি নির্দিষ্ট তাপমাত্রা হয়, যেমন যদি প্রশ্ন হয় 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা একটা তাপমাত্রা, তাহলে নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে এই সম্পর্ক বজায় রাখবে। আর যদি প্রশ্নটা হয় তাপমাত্রার পরিবর্তন বা পার্থক্য বা বৃদ্ধি বা হ্রাস, তাহলে পারে বুঝতে হবে এটা তাপমাত্রার পার্থক্য, আর তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে এদের সম্পর্কটা হচ্ছে এরকম। তাহলে এখানে আমি যেটা দেখিয়েছি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে, তাহলে তোমরা অবশ্যই বাসায় যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে কি হবে, অবশ্যই চেষ্টা করবে ফারেনহাইট আর কেলভিনের মধ্যে সম্পর্কটা কেমন হবে। এই দুইটা অবশ্যই আমাদেরকে নিজে চেষ্টা করতে হবে। তাহলে ওই একই কথা যে আমরা নিজে চেষ্টা করব। প্রথম চেষ্টাটা কি, যে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য একই হয়, এটার কারণ কি হবে। এরপরে আমরা চেষ্টা করব ফারেনহাইট এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্যের জন্য যে পাঠের সম্পর্ক সেটা কি। এটা নিজের জন্য খুবই জরুরি, অবশ্যই আমরা এটা বাসায় খুবই ভালোভাবে চেষ্টা করব। তাহলে আমাদের অবশ্যই যে দুইটা সূত্র মনে রাখা দরকার, সেই দুইটা সূত্র নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। যে যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রা হয়,
তাহলে তার জন্য সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের জন্য সম্পর্ক এরকম। আর যদি তাপমাত্রার পার্থক্যের জন্য হয় তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এই রকম। আমরা একটা গাণিতিক সমস্যা দেখতে চাচ্ছি। সমস্যাটা কি বলছে? এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দেয়। তাহলে এমন একটি তাপমাত্রা, তাহলে যেহেতু বলেছে এমন একটি তাপমাত্রা, তাহলে এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা। আর নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে আমরা জানি C/5 is equal to F-32 divided by 9। যেহেতু বলছিল সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে, তার মানে সেলসিয়াস স্কেলের পাঠ, ফারেনহাইট স্কেলের পাঠ, এটা দুটোই সমান হবে। মনে করে নিচ্ছি এটা এক্স। তাহলে মনে করে নেই যদি এটা এক্স, তাহলে পারে এই জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিলে এটা কেমন হয়। তাহলে এটা x/5, এটা হলো x-32 ডিভাইডেড বাই 9। একটু ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন করলাম, তাহলে এটা হলো 9x ইজ ইকুয়াল টু 5x মাইনাস 32 ইন্টু 5, দ্যাট মিনস 160। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো 4x। 5x এই পাশে আসলেই আমরা যদি উভয় পক্ষ থেকে 4x বা 5x টাকে ডিডাক্ট করি, উভয় পক্ষ থেকে 5x টাকে যদি ডিডাক্ট করে দিই, তাহলে এখানে 4x থাকলো, এইটা সমান হচ্ছে মাইনাস 160। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো x ইজ ইকুয়াল টু হচ্ছে -40। তাই এই যে -40, এইটা সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলে একই পাঠ দিবে। তাহলে আজকে আমরা যে পাঠগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো ছিল তাপ এবং তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রার বিভিন্ন স্কেল। প্রত্যেকটা বিষয় খুবই জরুরি, এগুলো নিয়ে চর্চা করা প্রয়োজন। তাহলে এবার ছোট্ট একটি বাড়ির কাজ। বাড়ির কাজটা কি বলছি আমরা? যে একটি বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি পরিবর্তিত হয়। জানতে চাচ্ছি তাপমাত্রা কি, জানতে চাচ্ছি তাপ প্রয়োগে পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায় কেন, আরো জানতে চাচ্ছি উল্লেখিত তাপমাত্রার পরিবর্তন ফারেনহাইট স্কেলে কত হবে। এর সাথে আরেকটা প্রশ্ন করেছি, এমন একটি তাপমাত্রা নির্ণয় করতে হবে যা কেলভিন এবং ফারেনহাইট উভয় স্কেলে একই পাঠ দিবে। আশা করছি আজকের পাঠগুলো সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল থেকে আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পৌরনীতি ও নাগরিকতা বিষয় থেকে চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে তোমরা রাষ্ট্রের শ্রেণীবিভাগ সম্পর্কে বলতে পারবে, পাশাপাশি ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকার কত প্রকার এবং সেই সরকার ব্যবস্থাগুলো গুণ এবং ত্রুটি সম্পর্কে বলতে পারবে, এবং আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার কত প্রকার, এদের গুণ এবং ত্রুটি সম্পর্কে বলতে পারবে। আমরা শুরু করি। সরকারের শ্রেণীবিভাগ। সরকার কত প্রকার? সাধারণত বিভিন্ন রাষ্ট্রভেদে সরকার ব্যবস্থা বিভিন্ন রকম
হয়ে থাকে। এখন এই সরকারও বিভিন্ন রকমের আছে, ঠিক যেমন রাষ্ট্র বিভিন্ন ধরনের আছে, সেই রাষ্ট্রের সরকারও বিভিন্ন ধরনের হতে পারে। ক্ষমতার বন্টনের নীতির ভিত্তিতে সরকার দুই প্রকার, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এবং আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকার দুই প্রকার, সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। ক্ষমতার বন্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ। কেন্দ্র এবং প্রদেশের মধ্যে এই ক্ষমতার বন্টন কেমন হবে তার ভিত্তিতে সরকার দুই ধরনের, একটি হচ্ছে এককেন্দ্রিক সরকার এবং আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। চলো আমরা জেনে নেই এককেন্দ্রিক সরকার বলতে কি বোঝায়। সাধারণত এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকেই দেশের শাসন পরিচালিত হয়। এই শাসন ক্ষমতা অবশ্যই সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে, এজন্য একে বলা হয় এককেন্দ্রিক সরকার। সাধারণত এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্র এবং প্রদেশ এর মধ্যেই ক্ষমতার বন্টন করা হয় না। এই সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। খেয়াল করো, শুধুমাত্র একটি কেন্দ্র থেকে রাষ্ট্রটি বা সরকারটি পরিচালিত হয় এবং কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন করা হয় না। সাধারণত এককেন্দ্রিক ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই, তবে রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে যারা তখন কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ এই অঞ্চলগুলো বা বিভিন্ন প্রদেশগুলো কি করতে পারে, তারা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে বা সহায়ক হিসেবে কাজ করে। যেমন আমাদের বাংলাদেশ, তারপর হচ্ছে জাপান, যুক্তরাজ্য, এই দেশগুলোতে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রচলিত আছে। অর্থাৎ এইসব দেশগুলোতে কেন্দ্র থেকেই পুরো দেশটি সরকারকে কি করা হয়, পরিচালনা করা হয়। এখন আমরা জানবো এককেন্দ্রিক সরকারের গুণ সম্পর্কে। এককেন্দ্রিক সরকারের কিছু ইতিবাচক দিক রয়েছে, গুণ রয়েছে। সেগুলো কি কি? যে এককেন্দ্রিক সরকার হচ্ছে সহজ সাংগঠনিক ব্যবস্থা। কেমন? এককেন্দ্রিক সরকারের সংগঠনটা সাধারণত সরল এবং সহজ প্রকৃতির। শুধুমাত্র কেন্দ্র থেকে সরকার পরিচালনা করা হয় বলেই এর সংগঠনকে বলা হয় যে এটি সহজ সরল প্রকৃতির। এর সাংগঠনিক ব্যবস্থা অনেক সহজ, এর মাধ্যমে শাসন প্রক্রিয়াকে পরিচালনা করা অনেক সহজ হয়। জাতীয় ঐক্যের প্রতীক। এককেন্দ্রিক সরকারকে বলা হয় জাতীয় ঐক্যের প্রতীক। কেন? কারণ কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, কোনো প্রদেশ বা আঞ্চলিক সরকারের এই ক্ষেত্রে প্রাধান্য থাকছে না, যার জন্য কি হচ্ছে যে একই প্রশাসনিক নীতি বা আইন সবার জন্য বাস্তবায়ন হচ্ছে কেন্দ্র থেকে, যা একটি রাষ্ট্রের জাতীয় ঐক্য বা অখণ্ডতাকে বজায় রাখতে সাহায্য করে। মিতব্যয়িতা। সাধারণত এককেন্দ্রিক যে সরকার ব্যবস্থায় প্রশাসনিক ব্যয় কম হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকারই সকল প্রশাসনিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কাজ করে থাকে। এজন্য স্তরে স্তরে সাধারণত এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজন হয় না। এজন্য বলা হয় যে এই ক্ষেত্রে খরচ অনেকাংশে কমে যায়। তাই বলা হয় যে এককেন্দ্রিক সরকার মিতব্যয়ী সরকার। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয়ে থাকে। কিভাবে? কারণ কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কি হচ্ছে, সরকার ব্যবস্থা পরিচালনা হচ্ছে। এই ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে কিংবা আঞ্চলিক সরকারের ক্ষেত্রে কোনো ধরনের পরামর্শ করার প্রয়োজন পড়ে না, যার কারণে কি হচ্ছে যে কোনো জরুরি অবস্থায় কিংবা কোনো জরুরি সময়ে, জরুরি প্রয়োজনের সময়ে কি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া দ্রুত হয় এবং সহজ হয়। এজন্য বলা হয় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ছোট রাষ্ট্রের উপযোগী। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা ভৌগোলিকভাবে যে রাষ্ট্রগুলো ছোট সেসব রাষ্ট্রের জন্য উপযোগী। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা, এই ধরনের ছোট ছোট রাষ্ট্রগুলোর জন্য এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অনেক উপযোগী। আমরা জেনেছি এককেন্দ্রিক সরকারের গুণগুলো কি কি। এখন আমরা জানবো এককেন্দ্রিক সরকারের ত্রুটিগুলো কি কি বা এই ক্ষেত্রে নেতিবাচক দিকগুলো কি কি। কাজের চাপ। সাধারণত এককেন্দ্রিক সরকারে কাজের চাপ বেশি হয়ে থাকে। কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ার কারণে যাবতীয় সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেই কি করতে হয়, সকল ধরনের চাপ গ্রহণ করতে হয়। এজন্য বলা হয়ে থাকে যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় কাজের চাপ অনেক বেশি হয়।
স্থানীয় নেতৃত্ব বিকাশের অনুকূল নয়। সাধারণত এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের প্রয়োজন পড়ে না বা আঞ্চলিক সরকার গঠনের প্রদেশ গঠনের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয় না। এই জন্য স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশের জন্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থা অনুকূল নয়। স্থানীয় উন্নয়ন এবং সমস্যার প্রতি অবহেলা। এখন এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি হচ্ছে, সমগ্র দেশটি একটি কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন বিভিন্ন ধরনের কি হতে পারে, সমস্যা হতে পারে। অতএব এই ক্ষেত্রে স্থানীয় উন্নয়ন এবং সমস্যার প্রতি অবহেলা করা হয় কেন? কারণ ভিন্ন ভিন্ন সমস্যার প্রতি ভিন্ন ভিন্ন ভাবে মনোযোগ দেয়া কিংবা সেই অনুযায়ী সেই সমস্যাগুলোকে সমাধান করা কেন্দ্র থেকে অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। বড় রাষ্ট্রের জন্য অনুপযোগী। সাধারণত বড় বড় রাষ্ট্রগুলোর জন্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থা অনুপযোগী, কারণ বড় বড় রাষ্ট্রগুলোতে অবশ্যই কেন্দ্র এবং প্রদেশ ভিত্তিক শাসন ব্যবস্থাকে একইভাবে সাম্যাবস্থায় কিংবা পাশাপাশি রেখে দুটোকে শাসন ব্যবস্থা পরিচালনা করতে হয়। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বড় রাষ্ট্রের জন্য তাই অনুপযোগী। কেন্দ্রের স্বেচ্ছাচারিতা। সাধারণত কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে, এই কারণে অনেক সময় কি হয়, কেন্দ্রের দিক থেকে স্বেচ্ছাচারিতা দেখা দিতে পারে। এই জন্য যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, তবে পরাণ